ছাড় ডিভাইস কসমেটিক খতনা করেছে কিন্তু সারাদিন ফোঁটা ফোঁটা রক্ত পড়ছে। এর কারণ কি এবং করণীয় কি? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা এমন একটা টপিক নিয়ে আলোচনা করব যে টপিকটা একটু আনকমন, তবে একেবারেই যে আনকমন সেটা এরকম না। এই টপিকে অনেকে আমাকে কোশ্চেন করেছেন, তো আমি এতদিন ভাবতাম যে বিষয়টা আনকমন, সো এত তাড়াতাড়ি এই বিষয়ে কথা বলার প্রয়োজন নেই। তো অনেকেই যেহেতু এই বিষয়ে আমাকে কমেন্ট করছেন, যার কারণে ভাবলাম যে না, এটা এখন মানুষকে জানানো দরকার। কোশ্চেনটা হলো যে ছাড় ডিভাইস কসমেটিক খতনা করেছে কিন্তু সারাদিন ফোঁটা ফোঁটা রক্ত পড়ছে। এর কারণ কি এবং করণীয় কি? তো আপনারা সবাই জানেন যে বর্তমানে ডিভাইস কসমেটিক খতনা একটা আধুনিক খতনা পদ্ধতি। তো এই খতনা পদ্ধতিতে কোনো প্রকার রক্তপাত হয় না, অর্থাৎ ব্লিডিং হয় না, এবং কোনো রকম ব্যথা লাগে না, এবং আরো অন্যান্য সুবিধা রয়েছে, যে কারণে এই ডিভাইস কসমেটিক খতনা অতি দ্রুত জনপ্রিয় হয়ে উঠছে। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে ডিভাইস খতনা করার পর সারাদিনই ফোঁটায় ফোঁটায় রক্ত পড়ে। তো এটা তো আসলে অনেকের কাছে অস্বাভাবিক মনে হতে পারে যে যেহেতু ডিভাইস কসমেটিক খতনা যে ফোরস্কিনটা থাকে, সেই ফোরস্কিনটাকে ডিভাইসটা এমনভাবে চাপ দিয়ে ধরে রাখে যে সেখান থেকে রক্তপাত হওয়ার কোনো চান্স নেই। সে যদি দৌড়াদৌড়ি লাফালাফিও করে তারপরও এক ফোঁটা রক্ত বের করতে পারবে না। তাহলে এই যে কয়েকজন ভাই আমাকে কোশ্চেন করেছেন যে ডিভাইস কসমেটিক খতনা করার পরে তার বাবুর সারাদিনই ফোঁটা ফোঁটা রক্ত পড়েছে, এরা কি আদৌ পসিবল? অনেকে ভাববেন যে আসলেই পসিবল না। তাহলে তারা যে কমপ্লেনটা করেছে এটা কি মিথ্যা? না, তাদের কমপ্লেনও মিথ্যা না, এটাও সত্য। এবং ডিভাইস কসমেটিক খতনা করার পরে ফোঁটা ফোঁটা রক্ত পড়তে পারে, এটাও সত্য। তবে কখন পড়বে এবং কি কারণে পড়বে এটা হচ্ছে আমাদের জানার বিষয়। তো আপনারা অনেকেই শর্ট ফেনোলামের নাম শুনেছেন। শর্ট ফেনোলাম যারা আমার ভিডিও রেগুলার দেখেন তারা হয়তো অলরেডি বুঝে গেছেন যে শর্ট ফেনোলাম কি। শর্ট ফেনোলাম হচ্ছে আমাদের পেনিসের নিচের দিকে ফোরস্কিনের সাথে গ্লান্স পেনিসের একটা সংযোগ থাকে, জোড়া থাকে, সেই জোড়া এরকম দাগের মধ্যে দেখা যায়, সেটাকে ফ্রেনোলাম বলে। তো এই ফ্রেনোলাম যদি ছোট থাকে তখন সেটাকে শর্ট ফ্রেনোলাম বা টাইট ফ্রেনোলাম বলে। তো বুঝবেন কিভাবে এটা ছোট আছে? যদি এরকম পিপুসটাকে পেছনের দিকে টান দিলে গ্লান্স পেনিসটা সামনের দিকে বেঁকে যায় বা ছোট মনে হয় বা টাইট মনে হয়, সেক্ষেত্রে বুঝবেন যে এটা শর্ট ফ্রেনোলাম বা টাইট ফ্রেনোলাম। তো সার্কামসিশন করার সময় অনেক বাচ্চাই আপনাদের কাছে আসবে, যে দেখবেন যে বাচ্চার পিপুসটা রিট্রাক্ট করা যায় না, তো পিছনে টানলে সেটা সহজে পিছনে আসে না। অর্থাৎ সাধারণ ভাষায় বাচ্চার বাবু আমাদেরকে বলবে যে আমার বাচ্চার নুন ফোটেনি, সেক্ষেত্রে কি খতনা করা যাবে? তো এরকম বাচ্চার ভিতরে বেশ কিছু বাচ্চা পাবেন যাদের ভিতরে ফাইব্রোসিস রয়েছে, অর্থাৎ ফাইব্রোসিসটা হচ্ছে ফোরস্কিনটা খুবই টাইট, যেটা কখনো নর্মালি ফুটবে না। তো এই ফাইব্রোসিস যাদের থাকে তাদের এই শর্ট ফিল্ম থাকার সম্ভাবনা থাকে। তো এই শর্ট ফিল্ম যাদের থাকে তাদের যদি আপনি ডিভাইস কসমেটিক খতনা করেন, তাহলে অনেক ক্ষেত্রে দেখা যায় যে এই ফ্রেনোলামটা ডিভাইসের যে আপনার সাইড রয়েছে, যে সাইডটা আপনি ভিতরে ঢুকিয়ে রাখেন, সেই সাইডের সাথে ফ্রেনোলামটা এরকম লেগে থাকে। লেগে থাকার কারণে অনেক সময় আঘাত লাগে, সেই ফ্রেনোলাম ছিঁড়ে যায়। তো যখন ফ্রেনোলামটা ছিঁড়ে যায় সেখান থেকে রক্তপাত হয়। ওই রক্তটাই তখন ডিভাইসের ভিতর দিয়ে ফোটায় ফোটায় পড়তে থাকে। তো বুঝতে পারলেন যে ডিভাইস কসমেটিক খতনা করার পরে রক্তপাতটা কেন হয়। তো আবারও বলছি যে ডিভাইস কসমেটিক খতনা করার পর রক্তপাতটা হয় শুধুমাত্র যদি ফ্রেনোলামটা ছিঁড়ে যায়। তো ফ্রেনোলামটা ছিঁড়ে গেলে সেখান থেকে যে রক্ত হয়, এই রক্তটা আসলে ঠেকানোর মতো কোনো কিছু নেই, বা ডিভাইসটা ওখানে চাপ দিয়ে ধরে না, কারণ ওটা হচ্ছে চাপ দিয়ে যে অংশটা ধরে তার পরবর্তী অংশ, এবং ওটা সাথে সাথেও শিখতে পারবে বা কিছুক্ষণ পরেও শিখতে পারবে, বা বাচ্চা যখন নড়াচড়া করে তখনই শিখতে পারে। আর যখনই ছিড়ুক তখন থেকে একটু ব্লিডিং হবে, ফোঁটা ফোঁটা রক্ত পড়বে। এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে, আচ্ছা যেহেতু আমরা ডিভাইস এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে আচ্ছা যেহেতু আমরা ডিভাইস কসমেটিক খতনা করেই ফেলেছি এবং এই দুর্ঘটনা ঘটে গেছে যে ফোঁটা ফোঁটা রক্ত হচ্ছে, তাহলে এখন আমাদের করণীয় কি? হ্যাঁ, এখনো আপনাদের কিছু করণীয় আছে, যেটা করলে আপনার বাবু সেফ থাকবে এবং কোনো অসুবিধা হবে না। যদি এরকম ঘটনা ঘটে তাহলে আপনারা জানেন যে ডিভাইস কসমেটিক খতনা করার পর বাচ্চা দৌড়াদৌড়ি, লাফালাফি, খেলাধুলা সব ধরনের কাজই করতে পারে। কিন্তু যদি কারো এরকম ফ্রেনোলাম ছিঁড়ে যায় এবং ভিতরে ডিভাইসের ভিতরে ফোঁটা ফোঁটা রক্ত পড়ে থাকে, তাহলে ওই বাচ্চাকে আপাতত আপনি কিছু 2-1 দিন রেস্টে রাখবেন। মানে অত দৌড়াদৌড়ি, খেলাধুলা করা যাবে না, কারণ আপনি যত নড়াচড়া করবেন ওই ফ্রেনোলামে তত বেশি আঘাত লাগবে এবং তত বেশি রক্তপাত হতে থাকবে। সো ওই বাচ্চাকে একটু রেস্টে রাখবেন। দেখবেন যে একদিন যদি রেস্টে থাকে তাহলে
ওই ফ্রেনুলামটা যে ছিঁড়ে গেছে ওটা আবার ঠিক হয়ে যাবে, রক্ত পড়া বন্ধ হয়ে যাবে এবং অটোমেটিকলি ঠিক হয়ে যাবে। এর জন্য আপনার বেশি কিছু করার প্রয়োজন নেই। আর যেহেতু রক্ত দেখে মানুষ সাধারণত ভয় পায়, ভয়ে উদ্বিগ্ন হয়ে পড়ে, ছোটাছুটি করে যে কি হলো, কি করব না করব, এত টেনশনের কিছু নেই। রক্ত যদি পড়ে তাহলে একটা দিন ওকে ফুল রেস্টে রাখবেন, দেখবেন যে রক্ত পড়া বন্ধ হয়ে যাবে এবং 3 দিন পর ডিভাইস খুলে দিবেন, কোনো অসুবিধা নেই, সে একদম ভালো থাকবে। আর যারা আমরা এই পেশায় রয়েছি, যারা ডিভাইস কসমেটিক খতনা করি, তারা দেখবেন, খেয়াল করবেন যে যদি কোনো বাচ্চার এরকম শর্ট ফ্রেনম থাকে তাহলে তাকে ডিভাইস কসমেটিক খতনা করার পূর্বে অবশ্যই ফ্রেনোপ্লাস্টি করার চেষ্টা করবেন। তার কারণ হচ্ছে যে যদি ফ্রেনোপ্লাস্টি করে ডিভাইস কসমেটিক খতনা করেন তাহলে এই ব্লিডিং হওয়ার চান্স নেই এবং ভবিষ্যতে তার এই শর্ট ফ্রেনমটা কোনো ঝামেলা করবে না। কিন্তু যদি আপনি শর্ট ফ্রেনমটা ফ্রেনোপ্লাস্টি না করে ডিভাইস কসমেটিক খতনা করেন তাহলে হয়তো এখনই সেটা ছিঁড়ে যাবে, সেটা রক্তপাত হবে, রক্তপাত হলে হয়তো বাচ্চার বাবা একটু ভয় পাবে, কিন্তু ভবিষ্যতে তার আর কোনো সমস্যা থাকবে না। কিন্তু যদি এখন ছিঁড়ে না যায় তাহলে তার ফ্রেনোলামটা শর্ট ফ্রেনোলাম শর্টই থেকে যাবে এবং পরবর্তীতে কোনো এক সময় তার এই ফ্রেনোলামটা ছিঁড়ে যাবে, তখন প্রচুর রক্তপাত হবে, যার কারণে তখন আবার সমস্যা তৈরি হবে এবং পরবর্তীতে আবারও ফ্রেনোপ্লাস্টি করার প্রয়োজন হতে পারে। সো যেহেতু এই কাজটা পরবর্তীতে আবারও করার প্রয়োজন হতে পারে, সেহেতু আপনি যখন দেখবেন যে খতনা করার সময় তার শর্ট ফ্রেনোলাম আছে বা টাইট ফ্রেনোলাম রয়েছে, সেক্ষেত্রে তখনই আপনার তার ফ্রেনোলামটা তার পিতামাতাকে কাউন্সিলিং করে ফ্রেনোপ্লাস্টি করে দেবেন, তাহলে আপনার কাজটা একেবারে সম্পূর্ণ হয়ে গেল। তখন আর আপনি যখন শর্ট ফ্রেনোলামটা ফ্রেনোপ্লাস্টি করবেন না, তখন পরবর্তীতে যখন সে জানতে পারবে যে তার শর্ট ফ্রেনোলাম রয়েছে, অথচ পূর্বে তাকে যখন খতনা করা হয়েছে এবং ডাক্তার দেখে খতনা করা হয়েছে তখন ডাক্তার তাকে এই কাজটা করেনি, তখন তার মনে কিন্তু একটা খটকা তৈরি হবে যে আমি ডাক্তার দিয়ে খতনা করলাম, তারপরও সে এই বিষয়টা খেয়াল করেনি, সে কেমন ডাক্তার। সো এই ছোটখাটো বিষয়গুলোকে আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে এবং এই বিষয়গুলো খেয়াল রাখলে আপনার প্র্যাকটিস আরো ভালো হবে। তো আশা করি এই বিষয়টা ডাক্তার যারা প্র্যাকটিস করে তাদেরও কিছুটা জানার প্রয়োজন ছিল এবং যারা দর্শক বন্ধু রয়েছেন তাদের তো অবশ্যই জানার প্রয়োজন ছিল। তো আশা করি সবাই এই বিষয়টা বুঝতে পারছেন যে ডিভাইস কসমেটিক খতনা করার পর কেন ফোঁটা রক্ত পড়ে এবং পড়লে কি করতে হবে। তো আজকে এই পর্যন্তই, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই বন্ধু ভাই ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ সো মাচ।